আশা করছি প্রত্যেকেই ভালো আছি। প্রত্যেককে আমাদের প্রাণের প্রতিষ্ঠান লিবন প্রোডাক্টস মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এমন পবিত্র একটা দিনে আমরা চমৎকার একটা জায়গায় আমরা এই প্রতিষ্ঠানের কিছু ইনফরমেশন আজকে জানবো। তবে এই সময়টায় আমরা ম্যাক্সিমামই যে কাজটা করি, আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেই। আজকে আমরা প্রত্যেক শুক্রবারই আজকে থেকে শুরু করেছি আপনাদের একটু ডিস্টার্ব করবো, মাঝে মাঝে আমাদের এই বেসুরা বকবক আপনাদের একটু শুনতে হবে। তা আমরা কিছু আলোচনা করব। আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে এটা, আমরা আমাদের যে অপরচুনিটিটা আছে সেটা ক্রিয়েটিভ ভাবে কিভাবে আমরা এখানে কাজটা করে চমৎকার একটা ক্যারিয়ার করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে উনি এখন পর্যন্ত আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকের এই প্রোগ্রামটা যে প্রতিষ্ঠান আয়োজন করেছে, যেটাকে একটু আগেই বললাম, আমাদের প্রতিষ্ঠান লাইবন প্রোডাক্টস মার্কেটিং লিমিটেড। আমরা প্রতিষ্ঠানকে সাধুবাদ জানাই। এই বন্ধের দিন অনেকেই হয়তো রেস্ট নিয়ে আড্ডা দিয়ে তাদের সময়টা কাটাচ্ছেন, বাট আমরা আমাদের এই সময়টা অর্থবহ করব আমাদের লাইফে। তবে মার্কেটিং এর লোকজনের উপরে আমার কিছু অভিযোগ আছে, অভিমান আছে। এই বিষয়টা আমি একটু শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই প্রোগ্রামে আবারও অংশগ্রহণ করার জন্য। আমরা আমাদের কোম্পানির প্রোফাইলটা একটু দেখি। সাতটা একটা বাংলাদেশি কোম্পানি। এটা স্টার্ট করে 2 জুন। আমরা গভর্নমেন্টের কাছ থেকে যেটা আমরা পরিকল্পনা করি 5-6 মাস আরো আগে থেকে, বাট 2 জুনে আমরা স্টার্ট করি, যেটা 5 জুন থেকে আমাদের অপারেশনটা শুরু হয়। আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট, কসমেটিক্স প্রোডাক্ট, টয়লেট্রিজ প্রোডাক্ট। এগুলো হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য যে আমরা কিছু চমৎকার এবং কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে, যেটা আমরা বিভিন্ন দোকান থেকে পারচেজ করি, এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বিষয়ক প্রধান লক্ষ্য। আমি যেটা বললাম, আমার কিছু অভিযোগ আছে সেলস এন্ড মার্কেটিং এর লোকজনের প্রতি। অভিযোগটা হচ্ছে সময় নিয়ে। খেয়াল করে দেখেন, আমাদের এই প্রোগ্রামটা যারা দাওয়াত পেয়েছেন, টাইমটা ছিল কিন্তু 3:30 মিনিটে, অর্থাৎ 3:30টায় আমরা প্রোগ্রামটা স্টার্ট করব, তাই না? কিন্তু আমার যেই ভাইটা, যেই বোনটা 3:30 মিনিটে এসেছে, তার যেমন সময়ের মূল্য আছে, বাট আবার আমরা যারা 4টার দিকে এসেছি, আমাদেরও সময়ের মূল্য থাকা উচিত। সময়টা যাতে আমাদের জন্য অর্থবহ হয়, সময়টা যাতে, যেই সময়টা আমি যেখানেই ব্যয় করি সেখান থেকে যাতে আমি কিছু নিতে পারি, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই জন্য শুরুতেই টাইমের একটা চমৎকার ডেফিনেশন আমার কাছে আছে। এটা নিয়ে একটু আপনাদের ব্যাখ্যা করি কেন সময়ের গুরুত্ব দিবেন। বিকজ এখনকার পৃথিবীতে বলা হয় টাইম ইজ মানি, সময়ই টাকা। যারা কর্ম করে, কোন একটা কর্ম করে আমরা খাচ্ছি, আমরা জানি সময়টার কি মূল্য। যিনি চাকরি করে সে জানে 9টার পরে গেলে, 5 মিনিট পরে গেলে সবুজ কালিটা খেতে হয়। ওই 5টা মিনিট তার জন্য কতটা পেইনফুল সে ছাড়া কিন্তু আর কেউ বুঝে না, রাইট? তাইলে আমরা এই সময়ের ইয়াটাতে একটু যাই। আর আমি আপনাদের কাছে যে সহযোগিতাটা চাইবো, আমরা ট্রানজাকশনাল একটা প্রোগ্রাম করব। আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন। একটু রেসপন্স করবেন। আমার যে বক্তব্যটা আপনাদের কাছে সঠিক মনে হবে সেখানে একটু হা বললেন, আর যে বক্তব্যটা ভুল মনে হবে সেখানে একটু না বললেন। তাইলে আমি বুঝতে পারবো আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আর যদি কিছুই না বলেন তাহলে কিন্তু বুঝবো না আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। তাহলে আমি একটু যাই। দেখেন টাইম কি বলছে, টাইম ইজ স্লো হোয়েন ইউ ওয়েট। দেখেন আপনি যখন কারোর জন্য অপেক্ষা করেন, দেখেন তখন সময়টা কেন যেন যেতে চায় না। সময়টা মনে হয় তখন খুব লম্বা। আবার টাইম ইজ ফাস্ট হোয়েন ইউ আর লেট। আবার আপনার জীবনে যদি কোনোদিন কেউ ট্রেনের টিকিট 5 মিনিটের জন্য মিস করে থাকেন, বাসের টিকিট 5 মিনিটের জন্য মিস করে থাকেন, আপনার কাছে ওই 5 মিনিটের গুরুত্বটা একটু কল্পনা করেন। অর্থাৎ তখন আপনার কাছে মনে হচ্ছে যে সময়টা 5 মিনিট আছে, অথবা আমি এর টিকিটটা মিস করতে যাচ্ছি, ওই জ্যামের কারণে আমি যেতে পারছি না। তাহলে ওই 5 মিনিট তার কাছে কত দ্রুত, বা ওই সময়টা কত দ্রুত চলে যায়, তখন সে বুঝে এটার গুরুত্বটা। আবার বলছে
টাইম ইজ ডেডলি হোয়েন ইউ আর স্যাড। যখন আমরা মারাত্মকভাবে কোনো স্যাডের মধ্যে থাকি, স্যাড নিউজের মধ্যে থাকি, কোনো খারাপ সংবাদের মধ্যে থাকি, আমার কোনো একটা খারাপ সংবাদ কোনো জায়গা থেকে পাই, তখন দেখবেন ওই সময়টা না কেন যেন কাটতে চায় না, খুব একটা সময়টা যায় না। আবার যখন আপনি কোনো হ্যাপি মুভমেন্টে আপনি থাকেন, যখন যে সময়টা আপনি ধর পরিবারের সঙ্গে বা কাঙ্ক্ষিত একটা লোকের সঙ্গে আপনি স্পেন্ড করছেন, তখন দেখবেন আবার আপনার এই সময়টা না মনে হয় যে খুব অল্প, এত মানে সুখ ফিল করছিলাম, কিন্তু সময়টা তো তাড়াতাড়ি কিভাবে চলে গেল আমি বুঝলামই না, আগামী 1 ঘন্টা 2 ঘন্টা কিভাবে গিয়েছে, এরকম মনে হয় না? আবার দেখবেন টাইম ইজ ইনলেস হোয়েন ইউ ইন ফেইন। যখন আপনি কোনো ফেইনের মধ্যে থাকেন, এই সময়টা না সমাপ্ত হতে চায় না, মানে সময়টা শেষ হতেই চায় না। আবার টাইম ইজ লং হোয়েন ইউ ফিল বোর। যখন আপনি কোনো কিছুতে ফিল করেন, বোর ফিল করেন, তখনও সময়টা না অনেক লম্বা মনে হয়, এই সময়টা কেন যাচ্ছে না, অর্থাৎ আমার এই কাঙ্ক্ষিত সুখের সময়টা আসতেছে না। এই জন্য শুরুতেই আপনাদের কাছে বলার অন্যতম কারণ হলো, আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে যে পেশায় থাকেন, যদি ওই পেশায় ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, সময়ের গুরুত্বটা একটু দিবেন। আপনারা অন্তত আজকের এই প্রোগ্রামে যারা আছেন, আপনাদের চেহারাগুলো আমার মনে থাকবে, যারা এই প্রোগ্রামে উপস্থিত আছেন, পরবর্তী যে কোনো প্রোগ্রামে যেই টাইমটা উল্লেখ করা হবে, আমি চাই আপনি সেখানে 10 মিনিট আগে আসবেন, এবং আজকের এই আলোচনায় যাতে আপনার জন্য অর্থবহ হয়, এই জন্য সর্বোচ্চ মনোযোগটা আপনার মনটা এখানে রাখবেন। বিকজ এখানে বসলাম আর শুনলাম এইরকম যাতে না হয়, আমি এখান থেকে কি নিয়ে গেলাম, তাইলে হবে আপনার জন্য সময়টা অর্থবহ। ক্লিয়ার? তাইলে আমরা আলোচনায় যাই, আসেন। তো আমরা নতুন যারা তাদের জন্য বলছি, পুরাতনরা জানেন এই প্রতিষ্ঠান কেন বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ব্যতিক্রম। বিকজ শুরুতে দেখবেন এই প্রতিষ্ঠানে যারা আছেন এবং আপনারা সহ, যদি আমরা সবগুলা এক্সপেরিয়েন্স আমরা যোগ করি, অর্থাৎ আমরা অনেক বছরের অভিজ্ঞ এই ইন্ডাস্ট্রিতে, আমরা জানি এই দেশের আইন কানুন, আমরা জানি আমাদের এই দেশের কাস্টমারদের কি ডিমান্ড, এবং আমরা জানি একটা মার্কেটিং পলিসি কিরকম হওয়া উচিত কাস্টমার বান্ধব। এই জন্য বলছি আমাদের 20+ ইয়ার্স অভিজ্ঞতা আছে, এবং আমরা যে প্রোডাক্টগুলো উৎপাদন করি, আমাদের আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের প্রায় 100+ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমরা যদি এখন সিদ্ধান্ত নেই, কালকে কিন্তু আপনাকে 100 প্রোডাক্ট দিতে পারি, কিন্তু আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছি ম্যানেজমেন্ট, যে এই 100 প্রোডাক্ট আপনাদেরকে দিব না, এটা কোয়ান্টিটি, ওই কোয়ান্টিটি প্রোডাক্ট দিব না, আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিব। এই জন্য একটু সময় নিচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্ট একবার উৎপাদন হয়, স্যাম্পল রেডি হয়, ব্যবহার হয়, যখন আমি মানসিকভাবে স্যাটিসফাইড হই, তখন আমরা বলি যে ওকে, আমরা এখন এই প্রোডাক্টটা মার্কেটে দিব। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া, অর্থাৎ লেস কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমরা কোনো কাজ করব না, কারণ আমাদের 1 নাম্বার স্লোগানই থাকবে, এবং আমাদের কাস্টমারদের বা লিডারদের যেই জিনিসটা হবে, যারা সেলস এন্ড মার্কেটিং এখানে নেতৃত্ব দিবেন, তারা যাতে প্রাউড ফিল করতে পারে, কাস্টমার প্রোডাক্টটা ব্যবহার করে যাতে বলে যে ভাই এতদিন তো অনেক প্রোডাক্ট ব্যবহার করেছে, কিন্তু আপনার এটার মতো আমার এই প্রোডাক্টটা আমি এখনো পাইনি। ওই কথাটা যদি শুনি, তাইলে আমরা মনে করব যে না, আমরা সঠিক কাজটা করেছি, এবং এখানে আপনার কোয়ালিটির বা আপনার ভালোর শেষ নাই, আমরা সর্বশেষ প্রতিনিয়ত এটাকে আপডেট করতে থাকি, এটা আপনাদের ফিডব্যাকের মাধ্যমে। আবার বলছি স্ট্রং টিম সাপোর্ট, অর্থাৎ অনেক লোক আছে খুব বেশি অভিজ্ঞ, অনেক লোক আছে অনেক কিছু করতে পারবে, বাট সে যে একটা সেলস টিমকে সাপোর্ট দিবে, এরকম সেলস টিম করার মতো যোগ্যতা তার নাই, সে কোনো সেলসের লোক চিনে না। আমরা বলছি নো প্রবলেম, আপনি শুধু সিদ্ধান্ত নেন যে আপনি একটা ক্যারিয়ার করতে চান, আপনার সেলস টিম আমরা তৈরি করে দিব, আপনি শুধু তাকে নার্সিং করেন, লোক আমরা দিব, আপনি নার্সিং করেন, আপনার একটা ক্যারিয়ার বিল্ড আপ করেন। আপনার এখানে লোকের প্রয়োজন নাই, আপনার সিদ্ধান্তের দরকার এবং সৎ থাকা দরকার, যে আমি যে লোকটা আপনাকে দিলাম, আপনি সঠিকভাবে তাকে নার্সিংটা করতে পারবেন কিনা। এজন্য বলছি স্ট্রং টিম সাপোর্ট। এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যাদেরকে নিয়ে স্টার্ট করেছি, অর্থাৎ যারা আমাদের ধরেন কান্ডারি, আমরা যাদেরকে বলি
আমাদের বিজনেসের যারা অগ্রদূত বা সৈনিক যারা আমাদের, এদের মধ্যে প্রথম সারির যারা আছে এরা প্রত্যেকেই আপনি প্রফেশনাল, এবং এরা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানের অ্যাসিভার, কোনো না কোনো জায়গায় তারা সকল একজন সেলসম্যান, এই ধরনের লোক আছে। এবং সেলসম্যান হয়তো একটা জায়গায় সে সফল, কিন্তু তার ইয়ের মধ্যে, ক্যারিয়ারের মধ্যে কালিমা আছে, আমরা কিন্তু তাকে নিইনি। আমরা এখানে অনেকেই যোগাযোগ করে, আমরা বলি সরি ভাই, আমরা আস্তে আস্তে কাজ করব, বাট আমরা পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাই। সবার জন্য কিন্তু এই প্রতিষ্ঠান না। এজন্য বলছিলাম ওই লোকের জন্য প্রতিষ্ঠান যিনি সৎ এবং যার কোথাও কোনো কালি নাই ক্যারিয়ারে, সে কোথাও কাউকে ঠকায়নি, তার কোনো নামের পাশে তার কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, এদেরকে আমরা প্রথম সারিতে চুজ করেছি। তারপরে একটু পরে এটা আলোচনা করব থ্রিলিং, যেটা জেনারেশন বলছে। আমাদের কম্পেনসেশন প্ল্যান বা আমাদের যে মার্কেটিং পলিসি, এখানে একটা প্রতিষ্ঠান আপনার তার ক্ষতি হওয়ার বা খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ এখানে কখনো ওভার ফেল হবে না। সবচেয়ে মজার জিনিস, আমরা কিছু সার্ফ এথিক নিয়ে কাজ করি, নীতি নৈতিকতা নিয়ে কাজ করি। আমি আপনাকে বলছি 10টায় আসবো, আমি 5 মিনিট আগে থাকবো। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি আপনাকে বলছি এই দিব, এর বাইরে এখান থেকে কিছু পাবেন না। যা বলা আছে এর বাইরে হাতিও নাই, গরুও নাই, এর মধ্যেই আছে। যদি আপনার পছন্দ হয় বা আপনার মাধ্যমে যারা আসবে তাদের পছন্দ হয়, তাদেরকে সেম কথাটাই বলবেন, কোনো এক্সট্রা কোনো প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার নাই। এটা এজন্য বলছি, অনেক এথিক্সের মধ্যে কি কি আছে। ধরেন আমরা এই দেশে বিজনেস করব, নিশ্চয়ই আমাদের সরকারের কিছু নীতিমালা আছে, অর্থাৎ আমরা সেই নীতিমালাটা মেনে চলতে চাই। সমস্ত লিগ্যাল ডকুমেন্টস আমাদের আছে। আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দেই। আমরা প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান গভর্নমেন্টের সিএ ফান্ড থেকে অডিট করা, মানে আমরা পিছনে যেগুলো করে আসছি, তাই এইভাবেই আমাদের প্রতিষ্ঠান চলবে। অর্থাৎ সরকারের রাজস্ব না দিয়ে আমি নিজে নিজে এইভাবে কাজ করব। আমি এই দেশের যদি একজন সুনাগরিক চিন্তা করি, তাহলে এই দেশের অর্থনীতিতে কিন্তু আমাদের যেমন আমাদের পরিবারের প্রতি কমিটমেন্ট আছে, আমাদের এই সমাজের প্রতি কমিটমেন্ট থাকা উচিত, আমার প্রতিবেশীদের প্রতি কমিটমেন্ট থাকা উচিত, সর্বোপরি রাষ্ট্রের প্রতি আমাদের একটা কমিটমেন্ট থাকা উচিত। তাইলেই আমি সুনাগরিক। তাহলে সেই কাজগুলো আমরা ইথিক্যাল জায়গা থেকে করব। আমরা বলছি আমাদের যে পলিসিটা আছে এটা একদম ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি একটা পলিসি, অর্থাৎ এখানে একটা মানুষ শুরু থেকেই তার পরিবার নিয়ে ভালো থাকতে পারবে, যেটা আমরা একটু পরে আলোচনায় দেখব। আমরা এই 3 জন আছি আপনাদের সেবায়। আমাদের প্রত্যেকেরই পরিচিত আমাদের এমডি সাহেব জনাব শাহাদাত হোসেন আছেন আমাদের সঙ্গে, ডিরেক্টর মার্কেটিং এ রানা মির্জা, এবং সাথে আমি আছি জসিমউদ্দিন। আমরা 3 জন মালিক, আমরা 3 জন শ্রমিক, আপনাদের সহযোগী। আমরা এখানে আমরাই লেবার। যদি আপনাদের জায়গা থেকে বলি, আপনাদের জায়গা থেকে হচ্ছে আমরা মালিক। আমরা বলছি না আমরা মালিক না, আমরা 3 জন হচ্ছি এই প্রতিষ্ঠানটার পাহারাদার, দারোয়ান, যাতে আপনাদের হকটা নষ্ট না হয় এইটা আমরা দেখে রাখবো। দ্যাট ইজ কমিটমেন্ট। ক্লিয়ার? আমাদের প্রতিষ্ঠানের যেটা আমরা প্রত্যেকেই জানি, এই দেশে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে। যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে যাই, তাইলে আপনার একটা লিমিটেড প্রাইভেট অর পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা ওইটা হচ্ছে আমাদের লাইসেন্স। আমরা যে গভর্নমেন্টকে ট্যাক্স দেই, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বার। এন্ড দেন আমাদের যে কারখানা, একটা ফ্যাক্টরি করতে গেলে কারখানা লাইসেন্স লাগে, এটা আমাদের সেই লাইসেন্স। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই সরকারের একজন তৈরি করা উদ্যোক্তা, অর্থাৎ এদেশের গভর্নমেন্টের বিনিয়োগ আছে কিন্তু আমার পিছনে গভর্নমেন্ট অনেক বিনিয়োগ করেছে আমাকে তৈরি করতে গিয়ে। এদেশের আইন কানুন শিখিয়েছে, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, যেখানে আমার থেকে 5 পয়সা দেওয়া হয় নাই। তাহলে সরকারের এটা বিনিয়োগ। এবং বাংলাদেশে বিনিয়োগ বোর্ডে আমার ফ্যাক্টরিতে কত বিনিয়োগ আছে, সেখানে আমার প্রতিষ্ঠান গভর্নমেন্টে নিবন্ধিত। তাহলে আমরা এই জন্য ইথিক্যালের বাইরে অনেক কাজ আমরা করতে পারবো না, যেটা অন্য প্রতিষ্ঠান করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের
ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স, এটা হচ্ছে ফ্যাক্টরির বাইরের অংশটা, যেটা আপনার মানিকগঞ্জ বিহারে অবস্থিত। এটা হচ্ছে আপনার ভিতরের লোকেশনটা। আমি অল্প কয়েকটা সার্টিফিকেট আপনাদের দেখিয়েছি। ফ্যাক্টরিতে যখন আপনারা ঢুকবেন, আমরা একটা নিয়ম করে ফেলেছি, আমাদের যারা টিম লিডার হবে, এখন টিম লিডারটা নতুনদের জন্য এটা খায় না মাথায় দেয়, একটু পরে আমরা আলোচনায় বুঝবো। টিম লিডার হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি মাসে তাদের জন্য আমরা ফ্যাক্টরিতে একটা পিকনিকের মতো বনভোজন সারা দিন ব্যাপী একটা আয়োজন রাখবো। আপনি ওই ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পারবেন কিভাবে কোন প্রোডাক্ট উৎপাদন হয়, আপনি উৎপাদনের জিনিসটা একটা অভিজ্ঞতা হবে, এবং এইটা আপনার ফ্যাক্টরি, আপনার গর্ববোধ হবে, এবং সেখানেই আমরা খাওয়া দাওয়া করে সকালে যাব, সন্ধ্যায় আসবো। ওখানেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো, কারণ ওখানে আমাদের অন্তত 2 থেকে 2,500 লোক যদি শুধু বালিশটা নিয়ে যায়, ঘুমানোর জায়গা দিতে পারবো, ওই পরিমাণ জায়গা আছে, নো প্রবলেম। আজকে আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব, আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আয়। অর্থাৎ আমরা যে কাজটা করতেছি বা আমাদের যে প্ল্যান, সারা বাংলাদেশে আমরা কিছু চমৎকার উদ্যোক্তা তৈরি করব। খেয়াল করে দেখেন, আমাদের দেশে অনেকের ইচ্ছা আছে একটা বিজনেস করার, বাট তার ওই পরিমাণ পুঁজি নাই। তাকে বলছি আপনি তৈরি থাকেন, আমাদের কাছে শিখেন, আপনাকে আমি ওই রকম একটা ব্যবসার যা যা দরকার সব রেডি করে দিব, আপনি কাজ করেন, আপনি একদম বড় ব্যবসায়ী। এইভাবে আমরা কিছু উদ্যোক্তা তৈরি করব। এই কারণে আমি এই আয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি, কারণ আমরা প্রত্যেকেই জানি আমার মানুষ সাধারণত 2 ধরনের আয় করে, একটা হচ্ছে স্থায়ী আয় আর একটা অস্থায়ী আয়। স্থায়ী আয় করে তারা, যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা যে বিল্ডিং এ আছি, এই বাড়িওয়ালা কিন্তু বিল্ডিংটা একবার তৈরি করছে, তাই না? নাকি প্রতি মাসে তৈরি করে? কিন্তু এই বাড়িতে আমরা যারা ভাড়া থাকি, আমাদের কি প্রতি মাসে ভাড়া দিতে হয়? তাইলে উনি বাড়িওয়ালাই যদি মারা যায়, তাহলে কি ভাড়া দিতে হবে? তারপরও দিতে হবে। তাহলে বুঝলাম কি, এটা তৈরি করছে সারা জীবন, তার জেনারেশন বাই জেনারেশন আমি যদি এখানে থাকি, আমাকে সেই ভাড়াটা, দ্যাট ইজ কল্ড স্থায়ী আয়। আর অস্থায়ী আয় হচ্ছে কোন একটা জিনিস আছে, ধরেন আমি একটা বেসরকারি চাকরি করি, এটা বলতে অনেক কিছু শর্ত মর্ত লেস্টের জড়িত আছে, এতটাই আসতে হবে, এতটাই যাইতে হবে। আবার যদি বস বইলা দেয় তোমার চাকরি নাই, আমি ওই দিনই শেষ, তাই না? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আছি তো সবাই এখানে? আমি কিন্তু আগেই বলছি, এই সময়টা ঘুমের সময়, টিকে থাকাটা অনেক কষ্টকর। আমি চেষ্টা করবো আপনাদের ধরে রাখার জন্য। তাহলে আয় সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব আমরা কি কি উপায়ে আয় করি। আসেন, যিনি চাকরি করে সে কিভাবে আয় করে দেখেন। 8 ঘন্টা সময় দেয় বেসরকারি, যদি এটা সপ্তাহে 6 দিন, তাইলে 48 ঘন্টা, এক সপ্তাহে 192 ঘন্টা সময় আমরা ধরে নিলাম, তার বেতন 20,000 টাকা। এখন এই বেসরকারি চাকরিজীবীর একটা চিত্র দেখি, কিভাবে সে টাকা এখান থেকে ইনকাম করে, কিভাবে সময় দেয়। প্রথম মাস থেকে, যেহেতু সে চাকরিজীবী, একটা বেতন পায় না, প্রথম মাস থেকে সে বেতন পায়। শুরুতে বেতনটা কম থাকে, কিন্তু বেতনটা ধীরে ধীরে, যদি তার সেই যোগ্যতা থাকে, তাহলে বেতনটা তার ধীরে ধীরে বাড়বে। কিন্তু এই চাকরিতে তার জবাবদিহিতা অনেক বেশি, বিশেষ করে আপনার বসের যদি আমাকে পছন্দ না হয়, একটা বড় মুশকিল কিন্তু তখন, তাই না? এখন আমার ভালো কাজগুলো তার কাছে তখন কি হবে? খারাপ লাগবে তার, কারণ সে আমাকে পছন্দ করছে না, আমার জায়গায় আরেকজন সে নিতে চাচ্ছে। এই চাকরির শেয়ারগুলোতে কিন্তু এগুলো টানাটানি হয়, অর্থাৎ সবসময় বসের মন জুগিয়ে চলতে হয়। বিষয়গুলো এরকম না? আচ্ছা, এরপরে